হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আজকে প্রিভিয়াস ভিডিওর সূত্র ধরেই আমাদের আলোচনার বিষয় যেটা যে দেশীয় রাজ্যগুলি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। তো মূল আলোচনায় প্রবেশের পূর্বে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে। পরপর এমনই ইনফরমেটিভ ভিডিও আমরা নিয়ে আসবো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবে। ওকে, তো আমরা শুরু করছি দেশীয় রাজ্যগুলি কিভাবে ভারতভুক্ত হয়েছিল এ বিষয়ে। সবার প্রথমেই যেটা মনে রাখার যে স্বাধীনতা লাভের পর ভারত যেসব সমস্যার সম্মুখীন হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির সমস্যা। স্বাধীনতার ঠিক আগের লগ্নে দেশীয় রাজ্যের মোট সংখ্যা ছিল 601টি। এই 601টি দেশীয় রাজ্য নিয়ে ভারত ভূখণ্ডের মোট 40 ভাগ গঠিত ছিল এবং এর মোট জনসংখ্যা ছিল 9 কোটি। 9 কোটি জনসংখ্যার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছিল। 1947-এর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে এই দেশীয় রাজ্যগুলিকে ভারত অথবা পাকিস্তান ডোমিনিয়নে যোগদান কিংবা স্বাধীন অস্তিত্ব বজায় রাখার অধিকার দেওয়া হয়েছিল। যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি সুস্পষ্টভাবে ঘোষণা করেছিলেন ব্রিটিশ সরকার কোনোভাবেই দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব স্বীকার করবে না, কিন্তু স্বাধীনতার সময় বড়লাটের রাজনৈতিক উপদেষ্টা কর্নফিল্ড এর কিছু উস্কানি দেশীয় রাজ্যের সমস্যাকে জটিল করে তুলেছিল। কর্নফিল্ডের প্ররোচনায় ভোপাল, হায়দ্রাবাদ, ত্রিবাঙ্কুর এবং আরও কিছু দেশীয় রাজ্য স্বাধীনতা ঘোষণা করতে উদ্ধত হয়েছিল। এতে ক্ষুব্ধ ভারতীয় জাতীয় কংগ্রেস ঘোষণা করে যে ইংরেজদের ভারত ত্যাগের পর কোনো দেশীয় রাজ্যের স্বাধীন অস্তিত্ব জাতীয় কংগ্রেস স্বীকার করবে না। কংগ্রেস মনে করে কেবলমাত্র সংশ্লিষ্ট রাজন্যবর্গই নয়, ওইসব রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব ও অধিকার ওইসব রাজ্যের জনগণের আছে। বলা বাহুল্য, জাতীয় কংগ্রেসের এই মনোভাব নতুন কিছু ছিল না। 1938-এর হরিপুরা অধিবেশনে কংগ্রেস স্পষ্টভাবে ঘোষণা করেছিল যে দেশীয় রাজ্যগুলি ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং স্বাধীনতার পর এই দেশীয় রাজ্যগুলি নিশ্চয়ই ভারতীয় যুক্তরাষ্ট্রে যোগদান করবে। পণ্ডিত নেহেরু ঘোষণা করেছিলেন ভারতের ভৌগোলিক সীমার মধ্যে কোনো স্বাধীন দেশীয় রাজ্যের অস্তিত্ব স্বীকার করা হবে না। গান্ধীজিও সরাসরি জানিয়ে দিয়েছিলেন কোনো দেশীয় রাজ্য স্বাধীনতা ঘোষণা করলে তা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলে বিবেচনা করা হবে। দেশীয় রাজ্যগুলিকে স্বাধীন ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত করার পেছনে ভারতীয় নেতৃবৃন্দের কয়েকটি উদ্দেশ্য ছিল। প্রথমত, ভারতীয় নেতৃমণ্ডলী অখণ্ড ভারতীয় জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী ছিল, তাই ভারত ভূখণ্ডের অভ্যন্তরে কোনো বিচ্ছিন্ন স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করতে তারা রাজি ছিল না। দ্বিতীয়ত, দেশীয় রাজ্যগুলির অধিকাংশই ছিল মধ্যযুগীয় ভাবধারায় স্বৈরাচারী শাসন এবং কুসংস্কারের আবর্তে নিমজ্জিত। জনগণ এ থেকে মুক্তি চাইছিল। তৃতীয়ত, বিভিন্ন দেশীয় রাজ্যগুলিতেও তখন গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে প্রবল প্রজা আন্দোলন গড়ে উঠেছিল। জনগণের এই দাবিকে উপেক্ষা করাও সম্ভব ছিল না। যাই হোক, গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে যে প্রজা আন্দোলন শুরু হয়েছিল সে সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে দেখে নিই চতুর্থ উদ্দেশ্য কি ছিল। চতুর্থ উদ্দেশ্য এই ছিল যে যদি দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয় তার অর্থ দাঁড়াবে যে বলকানাইজেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ বলকান অঞ্চলে যেমন ছোট্ট ছোট্ট বহু রাজ্য গড়ে উঠেছে স্বাধীন রাষ্ট্র, ভারতবর্ষেও তেমনই এক ধরনের বলকানাইজেশন হতো, অর্থাৎ ভারত খণ্ড খণ্ড হয়ে যেত, যেটা মেনে নেওয়া ভারতীয় নেতৃবৃন্দের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। এমত অবস্থায় ব্রিটিশ সরকার ভারতে ক্ষমতা হস্তান্তরের দিন ঘোষণা করলে ভারতীয় নেতৃত্ব দেশীয় রাজ্যগুলির
অন্তর্ভুক্তি সম্পন্ন করতে তৎপর হন। এ কাজে সর্বাধিক কৃতিত্ব দেখান লৌহ মানব নামে বন্দিত দৃঢ় চরিত্রের মানুষ সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরামর্শক্রমে দেশীয় রাজ্য দপ্তর খোলা হয়। প্যাটেলের বলিষ্ঠ নেতৃত্ব, দেশীয় রাজ্য দপ্তরের সচিব ভিপি মেননের কূটকৌশল এবং লর্ড মাউন্টব্যাটেনের সুষ্ঠু সহযোগিতায় ভারতের সঙ্গে দেশীয় রাজ্যগুলির সংযুক্তি সহজতর হয়। 1947-এর 20 জুলাই রাজন্যবর্গের এক সভায় মাউন্টব্যাটেন ও প্যাটেল দেশীয় রাজ্যগুলিকে প্রতিরক্ষা, বিদেশ নীতি ও যোগাযোগ ব্যবস্থা পরিচালনার দায়িত্ব ভারত সরকারের হাতে ছেড়ে দিয়ে নিজেদের পৃথক অস্তিত্ব বজায় রাখার পরামর্শ প্রদান করেন। সর্দার প্যাটেলের বলিষ্ঠ নেতৃত্বে ভারত স্বাধীন হওয়ার মাত্র 3 সপ্তাহের মধ্যে দেশীয় রাজ্যগুলির অধিকাংশই বিশাল ভাতা, খেতাব ও অন্যান্য সুবিধার প্রতিশ্রুতির বিনিময়ে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন অর্থাৎ ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন। তবে কোনো কোনো ক্ষেত্রে কূটকৌশল এমনকি সামরিক অভিযানের হুমকিও দিতে হয়েছিল। সর্বোপরি দেশীয় রাজ্যগুলিতে প্রজা বিদ্রোহের আশঙ্কাও রাজন্যবর্গকে বাধ্য করেছিল এই কাজে। এক্ষেত্রে লক্ষণীয় 1969 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই রাজন্য ভাতা বিলোপ করেছিলেন। ভারতের সঙ্গে দেশীয় রাজ্যগুলিকে সংযুক্তিকরণের জন্য কয়েকটি পদ্ধতি গ্রহণ করা হয়েছিল। প্রথমত, সন্নিহিত প্রদেশগুলির সঙ্গে সংযুক্তি, অর্থাৎ দেশীয় রাজ্যগুলিকে সন্নিহিত প্রদেশগুলির সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে উড়িষ্যার সঙ্গে, কোচবিহারকে পশ্চিমবঙ্গের সঙ্গে, দক্ষিণের রাজ্যগুলিকে মাদ্রাজের সঙ্গে যুক্ত করা হয়। দ্বিতীয়ত, কয়েকটি রাজ্যকে সংযুক্ত করে একটি বৃহৎ যুক্তরাজ্য গঠন করা হয়েছিল, যেমন রাজস্থান যুক্তরাজ্য, পাঞ্জাব যুক্তরাজ্য ইত্যাদি। তৃতীয় যে পদ্ধতি, হিমাচল প্রদেশ, কচ্ছ, বিলাসপুর, ভূপাল, ত্রিপুরা ও মণিপুরকে কেন্দ্রীয় শাসনাধীনে রাখা হয়েছিল। এবং চতুর্থত, আন্দামান ও নিকোবরের ক্ষেত্রে দেখা যাবে যে এদেরকে স্বতন্ত্র করেই রাখা হয়েছিল। এইভাবে দেখা যাবে যে 216টি দেশীয় রাজ্যকে পার্শ্ববর্তী প্রদেশের সঙ্গে যুক্ত করা হয়। 275টি দেশীয় রাজ্য সংযুক্ত হয়ে 5টি যুক্তরাজ্যে পরিণত হয় এবং 61টি রাজ্যকে মিলিয়ে 7টি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যোগ করা হয়। এইভাবে দেশীয় রাজ্যগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। সব দেশীয় রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল এমন কিন্তু নয়। দেখা যাবে ব্যতিক্রম আমরা পাবো 3খানা রাজ্য, জুনাগড়, হায়দ্রাবাদ এবং কাশ্মীর। সর্দার প্যাটেলের ভাষায় হায়দ্রাবাদ রাজা, কাশ্মীর রানী এবং জুনাগড় ছিল পরে। ব্যতিক্রমী এই 3-এর ভারতভুক্তি হয়েছিল ব্যতিক্রমীভাবে। আজ সেই আলোচনা করতে গেলে ভিডিও অনেক দীর্ঘ হবে, তাই এ ব্যাপারে আমরা পরদিন একে একে আলোচনা আসব। তো আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব সময় করে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।